আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একে বলে পাকে চক্রে ভগবান ভূত। তার কারণ হচ্ছে যারা একদিন ধরে বলতো আর কি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যতদিন না পর্যন্ত স্বৈরাচারী এই ভারত আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে কাট অফ হয়ে যাচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। দরকার হলে আমরা সেভেন সিস্টার দখল করে নেব, দখল করে নিয়ে সেখান থেকে আমরা ভারত বা বাংলাদেশকে বিস্তৃতি লাভ করব। তার জন্য আবার ম্যাপও জারি হয়ে গেছিল। তাই মাঝে মাঝে আমি বলি, দিদিমার এই কথাটা, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন আবার সেই ভারতের থেকে তেল ফেল তো গেল, 5,000 মেট্রিক টন তেল তো গেল। এখন তারেক রহমান আবার অনুরোধ করেছেন, আরো তেল চাই। আমি তো জানি ও তো সমুদ্রে এক বালতি জল ফেলার মতো তেল দেওয়া হয়েছে, বাকি তেল এখন কোথায় পাওয়া যাবে? অন্য কোথাও তো পাওয়ার জায়গা নেই। একটা কাগজে দেখলাম যে কোথায় আমেরিকার কাছে নাকি তেল কেনার জন্য বা বাইরে থেকে তেল কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমেরিকা এই হাল করে ছেড়ে দিয়েছে আপনাদের। যাই হোক, এখন আনন্দবাজার লিখেছে, ভারত থেকে আরো জ্বালানি তেল চান তারেক, চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি, কথা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কথা বলে গিয়ে পাকিস্তান নিজেই লকডাউনে চলে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে কথা বলবে। এই হচ্ছে আনন্দবাজারে। আমি এবার খবরটা পড়ি, আপনারা শুনুন। ভারত থেকে আরো জ্বালানি তেল আমদানি করতে চায় বাংলাদেশ, সেই অনুরোধ জানিয়ে ঢাকা থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এখনো দিল্লি তার কোনো উত্তর দেয়নি। আদৌ বাড়তি তেলের যোগানের অনুরোধ রাখা হবে কিনা আর কতটা তেল বাংলাদেশে পাঠানো হবে তা স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি যোগানে উদ্বেগ দেখা দিয়ে সর্বত্র। ভারতের বাজারেও খনিজ তেল, এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আতঙ্কের কোনো কারণ নেই। তবে যতটা সম্ভব জ্বালানি অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছে কেন্দ্র। ভারতের থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল কেনে বাংলাদেশ। 2017 সালের চুক্তি অনুযায়ী, যেটা শেখ হাসিনার সঙ্গে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 20,000 টন ডিজেল নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানোর কথা। উদ্বেগের মাঝেও 5,000 টন ডিজেল বাংলাদেশে ভারতবর্ষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। তবে ওই 5,000 টন ছিল চুক্তির অন্তর্গত। এবার চুক্তির বাইরে তেল চাইছে ঢাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি হলে জ্বালানিতে টান পড়তে পারে, তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎসের সঙ্গে যোগাযোগ করছে তারেক রহমানের সরকার। ভারতকে চিঠি প্রসঙ্গে সে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপৎকালীন পরিস্থিতিতে ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। কতটা বাড়বে তা ভারতই ঠিক করবে। এর আগে ইকবালের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় কুমার বার্মার বৈঠক হয়েছিল। ভারতের বিদ্যুৎ এবং ভারত হয়ে নেপালে যে বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎও চাই, তেলও চাই, খাবারও চাই, সবকিছুই চাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমরা মানব না। ভারতীয় পণ্য বর্জন করব। সে কি হাল্লা গোল্লা! বাপ রে বাপ! ট্রাক আটকে দেবো, ট্রাকের তলায় শুয়ে পড়বো। কত নাটক দেখলাম। এই নাটক ফাটক যারা করেছিল, এখন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। যারা এই যে বৈষম্য বিরোধী এবং যারা এই ভারত বিরোধী যারা আছে, তারা এখন কোন বাইকের তেল পুড়বে ভাই? আর 5,000 মেট্রিক টন যেটা পাঠানো হয়েছে, সেটা ভারত কিন্তু জানে সমুদ্রে জল ফেলার মতো, কিন্তু ওটা একটা দিয়ে রাখা হয়েছে। এবার বাকি যে আবার চাওয়া হয়েছে তেল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি বলেছিলাম কিছু তেল দেবে, তো তার মানে এই নয় চাওয়া মাত্রই দিয়ে দেবে। কারণ আমার দেশের
জনগণকে দেখতে হবে, আমার দেশের জনগণ সবার আগে। এটা ভারত কিন্তু বারবার বলে থাকে এই কথাটা, যে আমার দেশের জনগণের চাহিদা পূর্ণ করে যদি এক্সট্রা থাকে তাহলে পরে আমি দেব। এখানে আমাদের এখানে এক্সট্রা এখন আর নেই। আর বিভিন্ন দলগুলো এখন বলতে শুরু করে দিয়েছে এখন বাইরে সমস্ত তেল পাঠানো বন্ধ করতে হবে, ইনক্লুডিং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব। মানে কোনোটাকেই তেল দেওয়া যাবে না, যে যার নিজের ব্যবস্থা নিজেরা করে নিক, তাতে আমাদের কেউ যায় আসে না। কারণ কেউ আমাদের উপকারে আসে না। যতগুলোকে করেছি কেউ আমাদের উপকারে আসেনি, সব অপকারেই এসছে। তো অপকার যারা যাদের কাছে আমরা পেয়েছি তাদেরকে আমরা আর সাহায্য করে আমাদের লাভটা কি, মুখ পুড়িয়ে লাভটা কি? তার উপর আবার বিভিন্ন কমেন্টে লেখা হয় আমরা তো টাকা দিয়ে কিনি। টাকা নিয়ে বাজারে যা, গিয়ে এক বালতি তেল নিয়ে আয়, টাকা দিয়ে তেল কেনার শখ মিটে যাবে। টাকা থাকলেই যে ওই টাকা পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে ভরলে যে বাইক চলবে বা গাড়ি চলবে, সেরকম কি কোনো আছে? পথ জানা আছে? আমরা তো টাকা দিয়ে কিনি। টাকা দিয়ে এবার গিয়ে সমুদ্রের জল তোল, তুলে বিনা পয়সা পাবি, সমুদ্রের জল তোল আর ওই গাড়ির মধ্যে ঢাল, যে দেখ ওই গাড়ি চলে কিনা। সবই যদি টাকায় পৃথিবী চলতো না, তাহলে সম্পর্ক বলে কোনো জিনিস থাকতো না। আজ এই সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পরে ভারতবর্ষ পাশে দাঁড়াতো। কিন্তু সম্পর্ক যা বিষিয়ে দিয়েছিস বাবা, এরপরে আর কি করে আশা করিস তোরা যে এই সম্পর্ক জিইয়ে রাখার পরও ভারতবর্ষ তেল দিয়ে যাবে? তারপর তারেক রহমানের মতিগতিও ভালো নয়, বলতে বাধ্য হচ্ছি। তারেক রহমানের মতিগতি কিন্তু ভালো নয়। সে সাপের গালে চুমু খাচ্ছে, ব্যাগের গালেও চুমু খাচ্ছে, আবার পাকিস্তানের সঙ্গে খলিলুর রহমানকে দিয়ে আবার যোগাযোগ করাচ্ছে, বলেছে আমাদের আস্থা অটুট থাকবে। আমি আর সেই খবরটুকু পড়লাম না, ঘেন্না লাগলো, পড়লাম না। যে খলিলুর রহমানের এই দুর্মতি কেন হলো আমি বুঝলাম না। তো যাই হোক, অনেকে প্রশ্ন তুলেছেন যে গতকালকে জয়শঙ্করজি লন্ডনে ছিলেন না। লন্ডনে উনি ছিলেন, উনি কালকে সকালবেলা, গতকালকে সকাল ভোরবেলাতে লন্ডন থেকে ফিরেছেন দিল্লিতে, ফিরেই কালকে সংসদে গিয়েছেন। সংসদে গিয়ে কালকে তিনি তার প্রশ্নোত্তরে ইরান পর্ব নিয়ে তিনি জবাবও দিয়েছেন। ফলে যারা বলছে যে লন্ডন উনি যাননি, তাদের সঙ্গে আর একবার দ্বিতীয়বার কথা বলে দেখুন, তারা একটু ভালো করে খোঁজ খবর নিন যে হ্যাঁ লন্ডনে গেছেন কি যাননি। অনেক কিছুই কাগজে বেরোয়, অনেক কিছুই কাগজে বেরোয় না। তার মানে এই নয় যে জিনিসটা হয়নি। আপনার চোখের আড়ালে অনেক কিছু হয়, তো আপনি জানতে পারবেন না। তো যাই হোক, এই যে আপনাদের দেশ থেকে যে ওই হাদিকে হত্যার মামলার জন্য এই যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং অতগুলো 1268 বোধ হয় সংখ্যাটা আমাকে লেখা আছে, ওখানে লেখা আছে 1268 জনের যে জেল ভাঙা আসামিদের যে লিস্টটা ধরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য যে সেনাবাহিনীর যিনি কর্তা এসছিলেন, সেই খবর কি আপনাদের কাগজে ছাপা হয়েছিল? ছাপা হয়নি। আমরা পরে যখন জানতে পারি তখন আমি খবরটা করি, তারপরে সবাই আপনাদের কাগজে করে, তখন সবাই জানতে পারেন। ওই খবর অনেক সময় ধীরে ধীরে বেরোয়, পরে বেরোয়, ওটা অনেক গোপন থাকে। কিছু কিছু কূটনৈতিক জিনিস গোপনে হয়, সেগুলো খোলাখুলির সামনে কিছু হয় না। তো যাই হোক, আমাদের দেশ তো আর ট্রাম্পের দেশ নয়, দুম করে যা ইচ্ছা হলো আমি একটা তুচ্ছ সালে বা এক্স হ্যান্ডেলে লিখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। সে আমাদের দেশ না। আমাদের দেশ অনেক মেপে কথা বলে, বুঝে কথা বলে। আমাদের এই যে এখন 50,000 টন এখন যে চেয়ে পাঠিয়েছে, 5,000 টন তো দেওয়া হয়েছে, বাকি 45 দেবে কি না সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমার যতদূর মনে হয় যে বিরোধী পক্ষের যে চাপ রয়েছে, সেই চাপের কাছে কিন্তু ভারতবর্ষ এখন আর তেল দিতে পারবে না। একবার দিয়ে দিয়েছে, মুখ রক্ষার খাতিরে দিয়ে দিয়েছে, যেটা চুক্তির মধ্যে আছে, কিন্তু বাকিটা এখন আর দেবে না। কারণ চুক্তির শর্ত তো আছে, প্রতি মাসে এত 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 তেল যাবে, মার্চ মাসে এত তেল যাবে। এপ্রিল থেকে হচ্ছে কি আপনাদের আমেরিকার সঙ্গে চুক্তি করা আছে, এপ্রিলে আমেরিকার সঙ্গে কথা বলুন।
ভারতবর্ষ ওর মধ্যে তো যাবে না। ভারতবর্ষ কেন যেছে আমেরিকার সঙ্গে পাগলে ঝগড়া করতে যাবে? আর ট্রাম্প খ্যাপাটে মানুষ, তার সঙ্গে কি দরকার আছে আমার? অন্যের উপকার করতে গিয়ে আমি নিজে পশ্চাৎ দেশে আমি বংশদণ্ড নিয়ে নেব, এমন কোনো কথা আছে? তা এখন আপনারা বুঝে নিন, এই যে ভারত বিদ্বেষী যারা আছেন আর যারা স্বৈরাচার মুক্ত সমাজ চান, বাংলাদেশটা চান, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে গেলে কত স্বৈরাচারীকে আপনাদের এখন দূর করতে হবে সেগুলো একবার। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান এবং তখন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তব্য রাখতে আসবেন তখন যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে সেটা ধারণাই করা যাচ্ছিল। এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে সরিয়ে দিয়ে গ্রেফতার করতে হবে, এই দাবি আগেই করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গত কয়েক সপ্তাহ ধরেই বারবার বক্তব্য দিয়ে এই দাবি জানিয়ে আসছেন যে এই রাষ্ট্রপতিকে তো সরাতে হবে, এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন শুরুর সাথে সাথেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সারোয়ার তুষারের মতো জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা তাদের কিছু কর্মী নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তখনও তারা সংবাদ মাধ্যমের সামনে এই দাবি জানান যাতে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে কিছুতেই সংসদের ভেতর বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। এবং তখন আসিফ মাহমুদ বলেন সংবাদ মাধ্যমকে যে তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষ নিয়ে, এনসিপির পক্ষ থেকে দাঁড়াননি। সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং তারা বলেন যে সংসদ সদস্যরা যদি এলাকায় গিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে অবশ্যই ফ্যাসিবাদের যে সর্বশেষ চিহ্ন, সর্বশেষ যে প্রতীক এই রাষ্ট্রপতি যিনি এখানে আছেন তাকে অপসারণ করতে হবে। এরপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তাদের ওই 10-15 জনের ওই দল আর রঙিন সব প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের বাইরে সংসদ অধিবেশনের শেষ পর্যন্ত ছিলেন কিনা সেটা সংবাদ মাধ্যম ঘেটে জানা যায় না। তবে সংসদ ভবনের ভেতরে বিরাট প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যাতে তারা যে কোনো উপায়ে রাষ্ট্রপতির বক্তৃতা ভণ্ডুল করে দিতে পারেন। এতে কোনো অসুবিধা নাই, এই প্রতিবাদ একেবারেই সংসদের প্রথা অনুযায়ী বৈধ, সিদ্ধ এবং জামায়াতে ইসলামীর বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সংসদ অধিবেশনের আগের দিনও সংবাদ মাধ্যমকে বলে রেখেছিলেন যে তারা বুঝতেই পারছেন না কেন বিএনপি স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়াচ্ছে। এবং তারা বলে রেখেছিলেন যে তারা যখন সংসদ সদস্যদের নিয়ে প্রস্তুতি সভায় বসেছিলেন তখন তারা ঠিক করে রেখেছেন কি করবেন তারা যখন রাষ্ট্রপতি বক্তৃতা দিতে উঠবেন, আপনারা তখনই দেখতে পাবেন। তখনই বোঝা যাচ্ছিল যে যে ধরনের একটা স্পেকটাকল বা একটা কোনো দারুণ চমক বা একটা বড় ধরনের প্রতিবাদ হইহট্টগোলের একেবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা, মানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির নাম যে মাত্র সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে তিনি বক্তৃতা দিতে আসছেন এবং সাথে জুড়ে দেন যে সংসদের সকল প্রথা তারা মেনে চলতে চাইছেন, কাজেই রাষ্ট্রপতি এখন সেই প্রথা অনুযায়ী বক্তব্য দেবেন, কেউ যেন কোনো অসম্মান বা বিশৃঙ্খলা না করেন, এটা বলে রাষ্ট্রপতিকে যখন তিনি আহ্বান জানান, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সাথে সাথে সংসদ ভবনের ভেতরে বড় বড় প্ল্যাকার্ডে জুলাই গাদ্দার, জুলাই গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির
নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা। সমস্যা ছিল না সেখানে, তারা এরপর যেটা করেন, রাষ্ট্রপতি ঢোকা মাত্র যেটা প্রথা, সেই প্রথা অনুযায়ী বিউগলে তখন জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। সকল সংসদ সদস্যরা, মানে বাংলাদেশের সকল নাগরিকের যে কোনো অবস্থায় জাতীয় সঙ্গীতের সুর শুনলে দাঁড়িয়ে যাওয়াই প্রথা এবং নিয়ম। অথচ বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা তখন অভিনব এক প্রতিবাদ নিয়ে হাজির হন, যেখানে জাতীয় সঙ্গীত বাজছে, কারণ রাষ্ট্রপতি ঢুকেছেন। সংসদের সকল সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তখন জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা চেয়ারে বসেই থাকেন। এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা তখন সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করতে থাকেন, বিরোধী দলের সংসদ সদস্যদের দিকে, যাতে তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। কিন্তু জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি চেয়ারে বসেই থাকে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের ঠিক পাশে দাঁড়িয়ে বারবার ইঙ্গিত করে জাতীয় সঙ্গীত বাজছে, এই সময়ে দাঁড়িয়ে পড়তে অনুরোধ জানান। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সদস্যরা দাঁড়ান না। আমার দেশ পত্রিকা অবশ্য লিখছে যে শেষ দিকে এরপর তারা প্রতিবাদ চালাতে চালাতে বসে থেকে এক পর্যায়ে তারা দাঁড়ান। এরপর যখন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য এসে ডায়াসে দাঁড়ান, তখন জামায়াতে ইসলামীর এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আরো মারমুখী হয়ে ওঠেন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা রীতিমতো স্লোগান দিতে থাকেন, জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না। হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিতে থাকেন, গেট আউট চুপ্পু, গেট আউট চুপ্পু। এরপর যে দৃশ্য তৈরি করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, সেটা অভূতপূর্ব, নজিরবিহীন, এবং সেটাকে ঠিক প্রথাসিদ্ধ প্রতিবাদ বলবার কোনো উপায় নাই। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান, এবং তখন জামায়াতে ইসলামী নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান, যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। এর আগে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর থেকে এই স্লোগান চলতে থাকে সংসদ অধিবেশন কক্ষে যে ফ্যাসিবাদ গণতন্ত্র একসাথে চলবে না, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। তারা টেবিল চাপড়ে চিৎকার করে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এই হট্টগোলের মধ্যে বেশিরভাগ বিএনপির সংসদ সদস্যরা চুপচাপ ছিলেন, তবে কয়েকজন এমপি মাইক ছাড়াই বলতে থাকেন যে আপনারা কাজটা ঠিক করছেন না, রাষ্ট্রপতি অর্ধেক মানছেন আর অর্ধেক মানছেন না। এটা একটা অদ্ভুত কথা বটে, কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই সই করেছেন, এবং তার সই হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগের দিন গিয়ে জাতীয় নাগরিক পার্টি সেখানে সই করে এসেছে। কাজেই একদিকে যেমন এই যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য হিসেবে, আবার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাদের শপথ পড়ালেন, সেটাও কিন্তু হয়েছে। মানে প্রধান নির্বাচন কমিশনার যে শপথ পড়াতে পারেন, সেই নির্দেশনাটাও কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার এবার সংসদে নজিরবিহীনভাবে অনুপস্থিত। এই পুরো ব্যাপারটা ধরে নিলে সত্যিই মনে প্রশ্ন জাগে, এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করবে জামায়াতে ইসলামী? মানে মারতে উদ্যত হয়ে যাওয়া, স্লোগান দেওয়া, এবং এক পর্যায়ে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করা, সবই করা হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে প্রথা অনুযায়ী বিএনপি সংসদের প্রথম অধিবেশনটা উদ্বোধন করিয়ে নিয়েছে।
এই যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতেই হবে, বিএনপির কাছে অভিশংসন করে গ্রেফতার করবার দাবি এই রাষ্ট্রপতিকে, যে এই রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ স্বাক্ষর করিয়ে সরকার পরিচালনা করেছেন ইউনূস সরকার, সেই রাষ্ট্রপতিকে এখন যখন মনে করছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তাদের প্রয়োজন ফুরিয়েছে, তখন কিনা পদত্যাগ করিয়ে অভিশংসন করিয়ে গ্রেফতার করে ফেলতে চাইছে। এই বিষয়টা সত্যিই কি বাস্তবায়নযোগ্য বা এই দাবি কি আদায় করতে পারবে জাতীয় নাগরিক পার্টি? সেই 2024 সালে অক্টোবর মাসে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলেন, অথচ তখনও মানে যখন তারা একেবারে ইচ্ছা মতো আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ফেলে দিচ্ছেন, সচিবালয় পুরো ওলটপালট করে ফেলছেন, তখনও কিন্তু তারা বঙ্গভবন ঘেরাও দেওয়ার পরেও ব্যর্থ হয়েছিলেন এই রাষ্ট্রপতিকে তাদের ইচ্ছা অনুযায়ী নামিয়ে ফেলতে। এখন আবার এই যে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে নামিয়ে ফেলতেই হবে, এই দাবি আজকেই শেষ হয়ে গেল? মানে এখন কি এই দাবি একরকমের গিলে ফেলতে হবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে, নাকি এ বিষয়ে সত্যিই সোচ্চার হওয়ার কোনো উপায় বা পরিকল্পনা আছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির? সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা ওয়াকআউট করেছিলেন কারণ রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য তারা শুনতে পারেন না। জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও তো অপরাধী, তিনি সকল খুনের সহযোগী ছিলেন, একটা খুনের বিষয়েও ব্যবস্থা নেন নাই, অভিভাবক হিসেবেও তিনি ব্যবস্থা নেন নাই, তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না। এবং তিনি বলেছেন রাষ্ট্রপতি সংস্কার পরিষদের যে সভা ডাকেননি, এর মাধ্যমেও তিনি 70% জনগণকে অপমান করেছেন এবং তিনি বলেছেন যে সংসদে আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, সংসদ কারো একার নয়, আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তার মানে অনেক বড় অপরাধের তালিকা প্রস্তুত করে রেখেছে জামায়াত। দেখা যাক রাষ্ট্রপতির বিষয়ে তারা কি ব্যবস্থা নিতে পারেন, নাকি রাষ্ট্রপতি সেই 2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে যেমন সুরক্ষিত ছিলেন, বাকি মেয়াদকাল বিএনপির শাসনামলেও তিনি সুরক্ষিতই থেকে যান। তবে সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তেমনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে এই সংসদের প্রধান কাজ হওয়া উচিত নীতিগত আলোচনা, কারণ অতীতে দেখা গেছে নীতিগত আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপমানের ঘটনায় সংসদে বেশি ঘটেছে। জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। দেখা যাক রাষ্ট্রপতির চরিত্র হননের চেষ্টা এ দফায় আজকেই শেষ করে কিনা জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি।